আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা দেখব জৈব যৌগের একটি বিশেষ বৈশিষ্ট্য যেটিকে আমরা বলি অ্যারোমেটিক বৈশিষ্ট্য। বিশেষ করে হাকেল নীতির সমীকরণে আমরা অনেক সময় দেখি হাকেল নীতি অনুযায়ী কোন যৌগটিকে আমরা অ্যারোমেটিক বলবো আর কোন যৌগটাকে অ্যারোমেটিক বলবো না। আমরা বেশিরভাগ সময় শুধু অ্যারোমেটিক এর নাম শুনে থাকি যে অ্যারোমেটিক হবে কিনা। অ্যারোমেটিক ছাড়া আরও দুটি শব্দ প্রচলিত হতে পারেনি, যেটির একটি হচ্ছে নন অ্যারোমেটিক এবং অ্যান্টি অ্যারোমেটিক। তাহলে বোঝা গেল অ্যারোমেটিক শুধু নয়, আরও দুটি শব্দ প্রচলিত আছে, অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক এবং অ্যান্টি অ্যারোমেটিক। তো হাকেল নীতির সাধারণ যে বৈশিষ্ট্যগুলি সেগুলি আমাদের সবার জানা আছে। যেমন চাকরিক হইতে হবে একটা অ্যারোমেটিক যৌগকে, সমতুল্য হতে হবে এবং সেই চক্রের উপরে এবং নিচে সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকতে হবে, সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকবে এবং সেটি সর্বত্র সুষমভাবে বজায় থাকবে, সুষমভাবে বজায় থাকবে। আর অন্যতম একটি বিশেষ বৈশিষ্ট্য হলো চক্রে 4n+2 পাই সংখ্যক ইলেকট্রন থাকবে। তো এই বৈশিষ্ট্যগুলো দিয়ে আমরা সাধারণত অ্যারোমেটিক যৌগকে শনাক্ত করে থাকি। অ্যারোমেটিক যৌগ চেনার জন্য এগুলি অবশ্যই উপস্থিত থাকতে হবে। তো অ্যারোমেটিক এর জন্য আমরা বিভিন্ন উদাহরণ পড়ে থাকি, যেমন বেনজিন রয়েছে যেখানে 3টি পাই বন্ধন রয়েছে, ন্যাপথলিন রয়েছে যেখানে 5টি পাই বন্ধন রয়েছে এবং অ্যান্থ্রাসিন রয়েছে যেখানে 7টি পাই বন্ধন রয়েছে। তো এক্ষেত্রে 4n+2 পাই সংখ্যক ইলেকট্রন যখন থাকবে তখন এই n এর মান আমরা জানি 0, 1, 2, 3 ইত্যাদি হতে পারে। ইত্যাদি এই মান বসিয়ে যদি আমরা এই চক্রে থাকা পাই ইলেকট্রনের সংখ্যার সাথে এই হাকেল নীতি অনুযায়ী যে তত্ত্ব দেওয়া আছে 4n+2 পাই সংখ্যক ইলেকট্রনের সংখ্যা মিলে যায়, তাহলে ওই যৌগটাকে আমরা সাধারণভাবে অ্যারোমেটিক যৌগ বলে থাকি। তো এক্ষেত্রে n এর মান অবশ্যই দেখো 0, 1, 2, 3 ইত্যাদি হবে এবং এগুলি সব পূর্ণ সংখ্যা, সবগুলি কিন্তু পূর্ণ সংখ্যা। এটা হচ্ছে অ্যারোমেটিক যৌগের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো। আর নন অ্যারোমেটিকের জন্য মোটামুটি এগুলো থাকবে, তবে এখানে n এর মান পূর্ণ সংখ্যা হবে না। নন অ্যারোমেটিকের জন্য এটি ফ্র্যাকশন হবে, n এর মান ফ্র্যাকশন হবে, যেটি আদৌ সম্ভব নয়। অর্থাৎ n যদি একটি চক্র সংখ্যা হয় তাহলে কোনো ফ্র্যাকশন তো আর চক্র হবে না, তাহলে n এর মান এখানে ফ্র্যাকশন আসবে, হাফ, 3/2 অর সামথিং এলস। ফ্র্যাকশন যদি আসে তাহলে আমরা সেটাকে বলবো নন অ্যারোমেটিক যৌগ। এরকম অনেক উদাহরণ রয়েছে, যেমন সাইক্লোঅক্টাটেট্রাইন আমরা চিনি এটাকে, এক, দুই, তিন, চার। এভাবে সাইক্লোঅক্টাটেট্রাইন এই যৌগটির মধ্যে দেখো চারটি পাই বন্ধন উপস্থিত আছে। 4টি পাই বন্ধন উপস্থিত থাকার কারণে এখানে পাই ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 4 দুগুণে 8 এবং সূত্র অনুযায়ী 4n+2 = 8। তাহলে 4n = 6 এবং n = 6/4, দ্যাট মিনস 3/2। তাহলে n এর মান একটা ফ্র্যাকশন আসছে দেখো 1.5। তো যেহেতু এখানে ফ্র্যাকশন আসছে তাই এটাকে আমরা অ্যারোমেটিক বলতে পারবো না, এটাকে আমরা বলবো নন অ্যারোমেটিক কম্পাউন্ড। আর অ্যান্টি অ্যারোমেটিক বোঝার জন্য আমরা সেখানে 4n+2 নয় বরং 4n সংখ্যক পাই ইলেকট্রন দেখব, 4n সংখ্যক পাই ইলেকট্রন থাকবে। যদি থাকে
তাহলে আমরা তাকে বলবো অ্যান্টি অ্যারোমেটিক। এবং এই অ্যান্টি অ্যারোমেটিকের ক্ষেত্রে এই যে হাকেল নীতি অনুযায়ী যে এই বৈশিষ্ট্যগুলি দেওয়া আছে এগুলি কোনোটাই অনুসরিত হবে না। এবং আমরা অবশ্যই খেয়াল করব ফরেন সংখ্যক পাই ইলেকট্রন থাকবে। যেমন সাইক্লো বিউটাডাইইন, সাইক্লোবিউটাডাইইন। তো এই সাইক্লোবিউটাডাইনের মধ্যে দেখো যে দুইটা পাই বন্ধন উপস্থিত, তাই এখানে যে পাই ইলেকট্রন সেটির সংখ্যা হচ্ছে গিয়ে 4। তাহলে পাই ইলেকট্রনের সংখ্যা যদি 4 হয় এক্ষেত্রে ফোরেন যদি হয় তাহলে n এর মান হচ্ছে এখানে 1, যেহেতু চক্রে একটা, তাহলে 4 × 1 দ্যাট মিনস 4। তো যেহেতু এখানে পাই ইলেকট্রন আসেও 4টা এবং এখানে 4n এর মান 1 বসালে তার 4 আসে, সুতরাং এটিকে আমরা অ্যান্টি অ্যারোমেটিক বলতে পারবো। এটিকে নন অ্যারোমেটিকও বলা যাবে না এবং অ্যারোমেটিক তো বলা যাবেই না। তো এই হচ্ছে অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক এবং অ্যান্টি অ্যারোমেটিক যৌগগুলির চেনার উপায় এবং এদের মধ্যকার পার্থক্য। এখন আমরা কয়েকটি উদাহরণকে নিব যেগুলো অ্যারোমেটিক নন অ্যারোমেটিক কিনা সেটা আমরা বোঝার চেষ্টা করব। যেগুলি খুবই সিম্পল উদাহরণ সেগুলি আমরা করব না, যেগুলি একটু তুলনামূলক দুর্বোধ্য সেগুলি আমরা করার চেষ্টা করব, যাতে এই বিষয়ক যে সমস্যা তোমাদের অনেকের রয়েছে সেটি সমাধান হয়ে যায়। তো এখানে একটি উদাহরণ আমরা দিতে পারি, যেটি হলো বেনজিনিয়াম আয়ন। বেনজিনিয়াম আয়ন। বেনজিনিয়াম আয়নকে যদি আমরা লিখি, দেখো একটু বেনজিন আঁকবো এবং তার মাঝখানে প্লাস চিহ্ন দিব। তো বেনজিনিয়াম আয়ন যদি আমরা দেই, এখানে যেহেতু চক্রে প্লাস আছে, যেহেতু চক্রে কি আছে প্লাস আছে, তাই এখানে আমাদেরকে ইলেকট্রন 4n + 2 = 4 ধরতে হবে। এবং সেক্ষেত্রে প্লাস থাকার কারণে আমরা 4 ধরলাম, তাহলে 4n = আমরা পেলাম 2। তাহলে n এর মান হচ্ছে গিয়ে হাফ। যেহেতু হাফ আসছে তাই এটাকে আমরা বলবো নন অ্যারোমেটিক কম্পাউন্ড। তো একইভাবে সাইক্লোপ্রোপিনাইল অ্যানায়ন যদি আমরা নিই, এটাকে আমরা এইভাবে দিতে পারি। সেক্ষেত্রে যেহেতু মাইনাস আছে তাই আমাকে দুইটা ইলেকট্রন যোগ করতে হবে, তাহলে এখানের দুইটা এবং মাইনাসের দুইটা, মোট 4টি ইলেকট্রন আমরা দিব। তাহলে 4n + 2 = 4। তো এক্ষেত্রেও হিসাব করে দেখা যায় n এর মান হাফ আসে। হাফ আসলে এটাকে আমরা বলবো নন অ্যারোমেটিক যৌগ। যেহেতু ফ্র্যাকশন আসছে, আমরা বলেছিলাম নন অ্যারোমেটিক যৌগ হিসেবে সেটাকে ধরতে হবে। তারপরে সাইক্লোপেন্টিন, এটাকে যদি আমরা বলি যে এটি আসলে অ্যারোমেটিক কিনা, সাইক্লোপেন্টিন। তো এই যৌগটি খেয়াল করো, সাইক্লোপেন্টিন এই যৌগটিতে আমরা দেখছি একটি পাই বন্ধন উপস্থিত এবং এতে তাহলে 2 পাই ইলেকট্রন বিদ্যমান। 2 পাই ইলেকট্রন যদি হয়, আমরা হাকেল নীতি অনুযায়ী 4n + 2 = 2 পাই ধরব, মানে 2 ধরব। তাহলে 4n = কত হবে? 2 - 2 দ্যাট মিনস 0 এবং n এর মান হচ্ছে কি 0। আমরা বলেছিলাম n এর মান যদি 0 হয় তাহলে কি হবে? n এর মান 0 হলেও এটি অ্যারোমেটিক যৌগ হবে, কারণ হাকেল নীতি অনুযায়ী n এর মান 0, 1, 2, 3 ইত্যাদি হতে পারে। n এর মান 0 হওয়ার কারণে এই সাইক্লোপেন্টিন এই যৌগটাকেও আমরা বলবো অ্যারোমেটিক যৌগ।
যদিও এটি দেখতে অ্যারোমেটিক যৌগের মতো মনেও হয় না, তবুও এটি নিয়ম অনুযায়ী অ্যারোমেটিক যৌগ। তো বিষমচাকরিক যৌগ যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও আমরা দেখতে পারি যে ফিউরান, এই ফিউরান যৌগটি একটি অ্যারোমেটিক যৌগ, কারণ এখানে সঞ্চরণশীল যেহেতু 2 × 2 পাই ইলেকট্রন 4 পাই রয়েছে এবং চক্রে অক্সিজেনের 2 জোড়া মুক্ত জোড় থেকে একটি জোড়া ইলেকট্রন অংশগ্রহণ করে, রেজোন্যান্সে অংশগ্রহণ করে, তাই এখানে আমরা 2 পাই ইলেকট্রন ধরব, মোট হচ্ছে 6 পাই ইলেকট্রন। তাহলে 4n + 2 = 6, তাহলে 4n = 4, সুতরাং n হচ্ছে এখানে 1। যেহেতু n এর মান 1, তাই এই ফিউরান একটি অ্যারোমেটিক যৌগ। তো এভাবে আমরা অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক এই পার্থক্যগুলি করতে পারি। তো এই পার্থক্যগুলি করার ক্ষেত্রে আমরা অবশ্যই খেয়াল রাখব যে ভিতরে প্লাস চিহ্ন নাকি মাইনাস চিহ্ন দেওয়া আছে, মুক্ত জোড় দেওয়া আছে কি নেই, সেগুলো খেয়াল করব, কারণ মোট পাই ইলেকট্রন সংখ্যা কাউন্টিংয়ে কিন্তু এগুলো বিবেচনায় আনতে হবে। তো এগুলো বিবেচনা আনা যদি ভুল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভুল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এই জন্য সবাই এই নিয়মগুলোর মধ্যে এগুলোকে প্র্যাকটিস করব, যাতে পরীক্ষা আসলে ভুল না হয়। আশা করি তোমাদের অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক এবং অ্যান্টি অ্যারোমেটিকের যে একটি জটিল হিসাব নিকাশ অনেকের কাছে মনে হয়, সেটি দূর হয়েছে। এরপরেও কোনো সমস্যা যদি মনে করো আমাকে ইনবক্স করতে পারো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।